এই যে দেখেন শেখ হাসিনা হেডম, মানে হেডমতন্ত্রকে ফাঁসিকে গণতন্ত্রকে আমি এই রতন মানে ভাই, গণতন্ত্র না আমি আপনার সাথে বলতেছি একমতে। দেখেন হাসিনার হেডমটা কত, আপনি দেখেন ফ্যাসিজমরে তাড়াইলেন আপনারা সবাই মিলে, তার রাষ্ট্রপতি কিন্তু রেখে দিচ্ছেন খুব যত্ন সহকারে। হেডমটা দেখছেন, তার রাষ্ট্রপতিকে আপনি খুব যত্ন সহকারে রাখছেন, যত্ন সহকারে রাখিয়া বঙ্গবন্ধু থেকে তাকে জিন্দাবাদ শিখাইছেন। দেখেন না মানে আমি না এইগুলো এই যে বঙ্গবন্ধুর জয় বাংলা বলতো, জয় বাংলা দেখেন জয় বাংলা বলতো, এখন সে বাংলাদেশ জিন্দাবাদ বলছে। তার মানে কি জানেন? তারে ধোয়া মোছা করে জমজমের পানি দিয়া তারে আমরা নেলসন ম্যান্ডেলা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন। না, তার মানে হচ্ছে কি জানেন, রাজনীতিবিদদের যে কোনো চরিত্র নাই, যে পাত্রে রাখে সেই পাত্রে রং ধারণ করে। আপনি আপনাকে এই জায়গায় একটা ইন্টারাপ্ট, সরি ভাইয়া, রাজনীতিবিদদের চরিত্র এই শব্দটা কিন্তু একেবারে আপনি অপমানজনক এবং ব্যঙ্গাত্মকভাবে এই কথা বললেন। অফ কোর্স আমি সরি, না তাহলে আমি রাখেন আরেকটা কথা বলি, এই সংবিধানে এত গুরুত্ব দিতেছি আমরা, রাষ্ট্রপতি বলছে যে এই সংবিধানের জন্য আমি জীবন বিসর্জন দিতে পারি। এই সংবিধানের 4 কতে বলা আছে রাষ্ট্রপতি ভবন, সরকারি ভবন সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলবে। উনি বঙ্গভবনে বৈশা যে রাষ্ট্রপতি সংবিধান মানেন না, এখনো বঙ্গবন্ধুর ছবি উনি ঝুলাইতে পারেন নাই। যারা জুলাই আন্দোলনে তারা নামাইছে, সারা পৃথিবীর থেকে নামাই দিছে, এখন উঠাইতে পারেন নাই। আর আপনি খালি সংবিধানের দোহাই দেন। রাজনীতিতে এই সমস্ত সংবিধানের নামে জনগণের ধোঁকা দেওয়া সঠিক নয়। এক নম্বর, আজকে এই টকশোতে আপনি অন রেকর্ড একটা কথা বলে যাচ্ছি, রাজনীতিতে আপনার ট্রিক্স বলতে কি আমাকে ঠিকই হইতে হবে, আমাকে কৌশলী হইতে হবে। আপনাকে আমি এখানে বলে যাচ্ছি, আমার পারপাস সার্ভ হওয়ার পরে এই চুপ্পু মিয়া কোথায় যান, আপনাকে আমি টকশোতে এসে উত্তরটা দিয়ে যাবো। সাময়িক কৌশলে আমাকে কখন কাকে ব্যবহার করতে হবে। যদি আপনি টিস্যুকে যদি ব্যবহার করে থাকেন একজন একটা ময়লা ফালাবার জন্য, তাহলে সে ওইটাই। এখন আমি সাংবিধানিক ক্রাইসিসের কারণে বাংলাদেশে যদি অন্য কিছু হয়, এই সংবিধানের দোহাই না দিয়ে আমরা ওই আন্দোলন হিসাবে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটটা আমরা করলাম, সেইখানে আমাদের থাকাটা উত্তম বলে আমি মনে করি। আপনি নোট অফ ডিসেন্টের ভিত্তিতে যদি আপনি সংস্কার করেন, তার মানেই তো আপনি গণভোট মানতেছেন না। কেন আমি বলি, নোট অফ ডিসেন্ট হয়েছে বলেই গণভোটের প্রশ্ন আসছে। কিন্তু জুলাই সনদ যেখানে 84টি বিষয় ছিল, যে সনদে সবাই স্বাক্ষর করেছে এখানে আছে, সেখানে তো আমি বলি সংশোধন করে অধ্যাদেশ করা হয়েছে। আমি বলি 84টা বিষয়ই ওই গণভোটের ভিতরে যে ABCD 4টা দফা আছে, তার ভিতরে সব ঢুকানো আছে। আপনি নোট অফ ডিসেন্টে ঐক্যমত্যে আসতে পারেন নাই বইলেই আমাকে ভার দেওয়া হয়েছে গণভোটের, এবং গণভোটের প্রস্তাব বিএনপি আনছে। বিতর্ক হয়েছিল, জামাত বলছিল ইলেকশনের আগে, আর তারা বলছে ইলেকশনের দিন। গণভোট হয়েছে 48টার উপরে, এবং সেখানে 30টা নিশ্চিত মানতে হবে। আমার দরকার নাই তো, গণভোট হওয়ার পর আপনার প্রশ্ন হলো হ্যাঁ এবং না। সুতরাং এখন এই যে নোট অফ ডিসেন্ট, এই আলোচনা চলবে না, নাম্বার 1। আর এই যে বলতেছেন যে ডেপুটি স্পিকার পদ অফার দেওয়া, এটা তো করুণার ব্যাপার না, মজার ব্যাপার না। আপনি যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে বাধ্য, ইন অ্যাকর্ডেন্স উইথ কনস্টিটিউশন। কিন্তু আপনি এখন আমার সাথে যদি এইসব বলেন আমরা দিচ্ছি, না আপনি কিসের উদারতা দেখবেন, কিসের উদারতা? আপনি জুলাই সনদ মানবেন না, আপনি গণভোট দেওয়ার পর সংস্কার পরিষদের ওত নিলেন না, আপনার দলের দায়িত্বশীল লোক এমনও বলছে কিসের জুলাই আন্দোলন, এই কথাও বলছে, রেকর্ডে আছে। তো আপনি এইগুলা বলবেন আর বলবেন আমরা সব করব, এটা তো হবে না। বাংলাদেশে আজকে 26-এ তো নির্বাচন হওয়ার কথা নয়, বাংলাদেশে আজকে 26-এ নির্বাচন হওয়ার কথা নয়, আমি খুব জোর গলায় বলছি। সুতরাং আপনি 26-এ নির্বাচন নিছেন কি হিসাবে? এটা জুলাই আন্দোলনের ফসল। 1000 লোক মারা গেছে, হাদি হত্যার আসামি আপনি কলকাতা থেকে ধরে ফেললেন, ফাইন, ভালো কথা, গুড। হাদি হত্যা হয়েছে একটা চেতনার ছেলে, কিন্তু তার চেয়ে বড় তো আন্দোলন যারা করলো, যে 1000 লোক মারা গেল, সেটা তো আরো গুরুত্বপূর্ণ। সেখানে আপনি চিফ প্রসিকিউটর চট করে বদলাই দিলেন। আজকে নতুন চিফ প্রসিকিউটর এসে বলল একটা ঘুষের কথা উঠছে, এটা দিয়ে রায় প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তার মানে আপনি কি বুঝাইতে চান? আপনি চিফ প্রসিকিউটর আইসা আপনি ফার্দার প্রসিড না কইরা আপনি পিছনের জাজমেন্টটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তাহলে তো এই প্ল্যান বুঝাই যাচ্ছে যে জুলাই চেতনা যারা করছিল, যাদের বিরুদ্ধে, তাদের পক্ষে এই সরকার বৈশা আছে। তা না হলে আপনি আজকে চট করে একটা ঘুষের ইস্যু আনায় বললেন কেন বিচারটা প্রশ্নবিদ্ধ হয়েছে? জাজমেন্ট যেটা হয়েছে ইট ইজ ফাইনাল, আপনি বলতেই পারেন না প্রশ্নবিদ্ধ, হায়ার কোর্টে যাবে।
যিনি বলছেন সে চিফ প্রসিকিউটর, হি নোজ দ্য নর্মস অফ দ্য কোর্ট। আপনি বলতে পারবেন না বিচার প্রশ্নবিদ্ধ, আপনি হায়ার ফোরাম খোলা আছে, আপনি হায়ার ফোরামে যাবেন, আসামি এসে হাজির হবে, তারপরে হায়ার ফোরামে যাবে। এই যে জিনিসগুলা, এগুলা দিয়ে আমাদের ভিতরে এমন ডাউট তৈরি করতেছে, আমি কিভাবে আস্থায় নিব যে আপনি এটা করবেন সেটা করবেন। So, শেখ হাসিনা 5 তারিখ চলে যাবে, বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি। আজকে যারা নির্বাচিত হয়ে এমপি হয়ে আসছেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারাও নিশ্চিত হন নাই। অবশ্যই যেই ছেলেগুলো আন্দোলন করে তারা নিশ্চিত হয় নাই যে 5 তারিখে চলে যাবে। ইনফ্যাক্ট আমরা সংবিধানে নাই, ভালো কথা নাই, সংবিধানের বাইরেই আছি। কিন্তু আমরা যেহেতু একটা নির্বাচন করে ফেলছি, আমরা একটা জায়গায় যাই, আমরা ভুল শুদ্ধ দেখব, এটা হলো ওনার বক্তব্য। সেটা তো আমি একমত। কিন্তু আপনি বারবার সংবিধানের কথাটা কেন বলছেন? সংবিধান মোতাবেক আমরা আছি, সংবিধানে এইটা নাই, নাই বলেই তো এত কিছু। আমি বহুবার টকশোতে বলেছি, যেদিন শেখ হাসিনা চলে গেছে, এই সংবিধানের কোথাও বলা নাই পালায়ে গেলে কি হবে, সেই দিন থেকে ফুল স্টপ, এই সংবিধানটা থেমে গেছে, জাস্ট থেমে গেছে। আমাদের এই সংবিধান, আমাদের এখন প্রযোজনা থেকে একটা প্রশ্ন এসছে যে সংবিধান বড় নাকি জনগণ বড়? সেটাই বলছি। সেটা যদি আপনি আসেন, সেজন্যই জনগণ। সংবিধান সংশোধন করেন পার্লামেন্টে 300 জন এমপি গিয়ে, সেই 300 জন এমপি 2/3 মেজরিটি না পাইলে এই সংবিধান 17 বার অ্যামেন্ডমেন্ট করা খুব কঠিন হইতো, অনেক কাঠখড় পোড়াইতে হইতো। যেহেতু 2/3 মেজরিটি নিয়ে করছে, সবসময় সংবিধান একতরফা সংশোধন হয়েছে। আর একতরফা সংশোধন মানেই এটা কোনোদিন সংশোধন হয় না, এটা সব আমার পক্ষের। আজকে যদি এমন হইতো যে সংশোধন করতে গিয়ে 2/3 মেজরিটি জোগাড় করতে অন্য দলের টাকা লাগতো, টের পাইতো যে সংবিধান সংশোধন কাকে বলে, কত প্রকার ও কি কি। এখন চিবায় চিবায় যে বলতেছে যারা যে সংবিধান আমার হাতের মুঠে, 2/3 মেজরিটি আমার আছে, আমি যা বলবো কালকে সকালে তাই লিখবো, দ্যাট ইজ দ্য প্ল্যান। বাট ইট শুড নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল নাও এ ডেজ। আই এম টেলিং ইউ, দেশ সেখানে নাই। শেখ হাসিনা 5 তারিখ চলে যাবে, বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি। আজকে যারা নির্বাচিত হয়ে এমপি হয়ে আসছেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারাও নিশ্চিত হন নাই। অবশ্যই যেই ছেলেগুলো আন্দোলন করে তারা নিশ্চিত হয় নাই যে 5 তারিখে চলে যাবে। যদি তারা নিশ্চিত থাকতো 5 তারিখ চলে যাবে, তাহলে 5 তারিখের পরবর্তী কর্মসূচি কি হইতো সেটাও তারা হোমওয়ার্ক করে নিত আগে। 3 তারিখ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করা, সেটা তো অন্য কথা। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেন যে আমরা এরকম একটা পরিস্থিতি আসছি, হয়তো উনি চলে যাবেন বা আমরা যদি সাকসেসফুল হই, আপনি এসে বসবেন। কিন্তু পরবর্তী কার্যক্রম কি হবে এটা যদি জানতো যে 5 তারিখ চলে যাবে, তাহলে হোমওয়ার্ক আগে করে নিত। এবং আরো বলি, এখন বলতে পারেন যে 3 মাসের মধ্যে ইউনূস সাহেবের কাছে নির্বাচন চাইতে রাজনৈতিক দলরা সাহস পায়নি কেন, সেটাও বলি। তখনও ছাত্রদের গরমটা ছিল, ওই ভয়ে চায় নাই, রাজনৈতিক দলের সিনায় সেই শক্তি ছিল না। না, গণঅভ্যুত্থানের পরে 7 তারিখে যে সভাটা হয়েছে সেখানে কিন্তু 3 তারিখে দাবি উঠেছিল বিএনপির, পরে সেখান থেকে সরে এসেছে। ওগুলো আমার মাথায় মুখস্থ। 8 তারিখে ইউনূস সাহেব ওত নিছে, 7 তারিখে বিএনপি নির্বাচন বলছে 3 মাসের মধ্যে চাইছে। কার কাছে? সরকার আসলো 8 তারিখ, আপনি চাইলেন 7 তারিখ, কার কাছে? এত ভেক্টারমে তো দেশ চলে না। ইয়েস, আপনারা যদি বলেন যে আমরা ওয়াকারুজ্জামানের সাথে সাহেবের কাছে চাইছি, ইট ইজ কারেক্ট, কারণ ওই 3 দিনের সরকার উনি ছিলেন। আই এম দ্য ম্যান হু হ্যাজ বিন টেলিং ইট, এখনো বলে আসছি। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মানুষ বলে এই দেশের সরকার ছিল না। নো, এই দেশের সরকার প্রধান ছিলেন সেনা প্রধান, কারণ উনি 5 তারিখ বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। এবং তারপরে 7 তারিখ যখন বিএনপি তার পার্টি অফিসের সামনে বলে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, ইট ইমপ্লাইজ অথবা ইট ইন্ডিকেটস যে আমরা সেনা প্রধানের কাছে নির্বাচন চাইছি। ইউনূস সাহেবের কাছে যে সরকার আসবে তার কাছে চাইছি, এটা হয় না কি কোনো দিন? ইউনূস সাহেব আসলো 8 তারিখ, আপনি চাইছেন 7 তারিখ। সুতরাং আপনার ওইখানে স্ট্যান্ড করা উচিত ছিল, কিন্তু ওই স্ট্যান্ডে থাকার সাহসটা পান নাই। তখন যে গরম পরিস্থিতি, তাই সাহস পান নাই। রাজনীতিতে সাহস লাগে। ভীরু হয়ে আওয়ামী লীগের মতো দেশ চালাইতে হলে এরকম সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা, সাহস সবকিছু লাগে। আজকে আপনি যেখানে আসছেন, এই দেখেন এই নির্বাচন নিয়ে কত কিছু হয়েছে। দেখেন গণভোট নিয়ে একটা রিট হয়েছে, রিট হয়েছে না? আচ্ছা আপনি আমারে বলেন, সব যুক্তির আলোকে আমি নিয়ে আসি, আপনি গণভোট যে প্রেসিডেন্টের আদেশটা ছিল, এই আদেশটা কিন্তু পার্মানেন্ট ল না, একটা বিশেষ কাজ করার জন্য এটা করছিল। সেটা কি? জুলাই সনদের আইনি আদেশ আর গণভোটের আইনি আদেশ। হ্যাঁ, এটা তো শুধু এই পার্টিকুলার এই পারপাসটার জন্য। এটা তো এমন না যে আরো গণভোট আসবে, আরো জুলাই আসবে, তার জন্য তো না। তো সেই আইনটার ভিত্তিতে আপনার গণভোট হয়ে গেল। তো গণভোট হওয়ার মানে কি? এই আইনটা কিন্তু অকার্যকর হয়ে গেল, এটার পারপাস আর নাই। বিষয়টা আরো সহজভাবে বুঝাই, একটা নারী পুরুষের যদি অনৈতিক সম্পর্ক হয়, সেই অনৈতিক সম্পর্কের কারণে একটা সন্তান
উৎপন্ন হয়ে গেল, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, তারপরে যদি আপনি বিচার করেন এদের সম্পর্ক অনৈতিক ছিল, এরা আর মেলামেশা করতে পারবে না, কিংবা এদের জের জের যা খুশি তাই হোক, এই অনৈতিক মিলনের ফলে যে সন্তানটা হইল তাকে কি হত্যা করার বিধান আছে? অবশ্যই না। যদি তাই হয়, আপনার ওই আইন যে পদের আইন থাকুক, ওই আদেশ যে পদের আদেশ থাকুক, সেই আদেশের ভিত্তিতে বিএনপির দলের প্রধানও বলছেন গণভোটে হাতে ভোট দিবেন, তার ফলে একটা প্রোডাক্ট আইসে গেল বাজারে, গণভোট হা জয়যুক্ত হয়েছে। এখন এই আইনটা যদি বাজারে থাকলে কি আর না থাকলে কি, এই আইনটা এমনি অকার্যকর। সুতরাং একটা অকার্যকর আইন নিয়ে আপনি কোর্টে গেছেন, ফলটা তো রয়ে গেছে, আপনি এই ফলটা নষ্ট করবেন কিভাবে? ইটস এ ভেরি বিগ কোশ্চেন। একটু এই ব্যাপারে 2 মিনিট একটু রতন ভাইয়ের কাছে শুনে বিরতিতে যাব। আপনি যেহেতু শুনতে পাচ্ছিলেন না রাজাকি ভাইয়ের কথা। ওনার অ্যাডভোকেসির সামনে তো আমি কিছুই না। না, রতন ভাই হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমি আপনাকে এতটুকুই বলি, শেষ কথাটা দিয়ে আমি উত্তরটা দেই। তুই নারী পুরুষের যে অবৈধ মিলনের কারণে সন্তান ভূমিষ্ঠ হলো, ওইটাকে যদি আমি হত্যা করার অধিকার রাখি না, কিন্তু তাকে জারজ বলার প্রচলন এই বাংলাদেশে না পৃথিবীতে এটা এইভাবে কিন্তু প্রচলিত একটা শব্দই কিন্তু আছে। না, ইটস রং। এটা রং কেন আমি বলি? রং কেন? ওটা ও জারজ না, এগুলি টার্মটা আমরা বানাইছি, ম্যান মেড টার্ম। জারজ না, মানে যেটা বাবা মার, যেটা আমরা যদি জানি আমার জন্মের পরে আমার বাবা কি আমার মা নেই, তখন আমি এই অবৈধ মিলনের সন্তানকে আমি কিভাবে আখ্যায়িত করবো? সমাজে তার যে একটা পরিচিতি এবং তার যে সমাজে যে তার একটা পরিধিতে বেড়ে ওঠা, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা কখনো দেখিনি। আমি রাজাকি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এই যে অবৈধ যে সন্তানটা, সেটা কারা, কাদেরকে বলছেন আপনি? কাকে বলছেন? আমি অবৈধ বলি নাই তো একবারও, আমি বলছি অনিয়ম, অর্থাৎ তাদের যে মিলনটা ছিল যুক্তি তাদের মতে। আমি এসে বলতেছি এটা সঠিক না, এই মিলনটা ঠিক হয় নাই, ভালো কথা, হ্যাঁ এই প্রপার পদ্ধতিতে হয় নাই, তো মিলনে তো ফসল হয়ে গেছে, ফসল আমি কি করব? এখন আপনি কোর্টে চ্যালেঞ্জ করলেন, আপনি এত মেধাবী এত জ্ঞানী, তো রাজনৈতিক ভাবে যদি বলি তো তখন চ্যালেঞ্জ করলেন না কেন? অর্থাৎ জুলাই সনদ হচ্ছে সেই, না, আপনি যখন প্রেসিডেন্ট আদেশটা আসলো তখন চ্যালেঞ্জ করেন নাই কেন? এখন বলতে পারেন কি চ্যালেঞ্জ আমি যে কোনো সময় করতে পারি, আগেও পারি পরেও পারি। আওয়ামী লীগকে যেভাবে লেজিটিমেসি মানে বলতে কি, ও ফাঁসিকি গণতন্ত্রের প্রবক্তা ছিল, ও ভোট ছাড়া গণতন্ত্র মানে ক্ষমতা থাকার পরেও সে আস্ফালন করে বলছে যে কোথায় তোমাদের হ্যাডম, গণতন্ত্রের শিক্ষা আমি হাসিনার থেকে নাও।